শুভ সকাল দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের যে প্রধান পত্রিকাগুলো রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে থাকি এবং একই সাথে সেগুলোর পর্যালোচনা করে থাকি। কিন্তু আপনি জানেন যে দেশে বিশেষ কিছু সময় কিন্তু পত্রিকাগুলো সেগুলো প্রিন্ট যে সংস্করণ রয়েছে সেগুলো ছাপানো হয় না। আমরা বিশেষ করে যে সরকারের যেই ছুটিগুলো রয়েছে, গতকালকে 1 মে অনুষ্ঠিত হয়ে গেল, সারা বিশ্বের নিয়ে বাংলাদেশেও পালিত হয়েছে শ্রমিক দিবস। সেই কারণেই কিন্তু পত্রিকাগুলো প্রকাশিত হয়নি, কিন্তু অনলাইন সংস্করণ যেগুলো রয়েছে সেগুলো থেকে আপনাদেরকে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো। এবং একই সাথে আমরা আজকে আমাদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন ইঞ্জিনিয়ার একেএম আশরাফ হোসেন, একেএম রেজাউল করিম, যায় দিনের বিশেষ প্রতিবেদক। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আজকের আলোচনা। জি, আমরা শুরুতেই যে পত্রিকাটি দিয়ে শুরু করব আজকের আলোচনা, দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি, 5 মে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া। ওয়েলসকে সরিয়ে পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে নিরাপত্তা উপদেষ্টা করলেন ট্রাম্প। মিয়ানমারে ট্রলার ভর্তি নির্মাণ সামগ্রী পাচার, ঝুঁকি তৈরি হয় এমন সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না। করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, ডক্টর শফিকুর রহমান। আমরা দেখছিলাম যে গতকালকে জামায়াতের যেই সমাবেশ ছিল শ্রমিক দিবস উপলক্ষে, সেখানে তিনি এটি বলেছেন। সামরিক পদক্ষেপ নিলে কঠোর জবাব পাবে ভারত, পাক সেনা প্রধান। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনায় পহেলগাঁওয়ে হামলা, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী আহত, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি। আমরা গতকালকে দেখেছি যে গতকালকে বিএনপির যে শ্রমিক দলের যে সমাবেশ, সেই সমাবেশে হাজার হাজার মানুষের যে উপস্থিতি, সেই উপস্থিতি দেখেছি আমরা। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রেখেছেন এবং সেখান থেকে কিন্তু ভার্চুয়ালি সেই অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে দিক নির্দেশমূলক অনেক বক্তব্য রয়েছে। সেখানে আগামী দেশ পরিচালনায় বিএনপির পরিকল্পনার কথা জানানো হয়েছে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারকে কতটুকু সমর্থন দেবেন কিনা এবং কতটুকু সমর্থন দেওয়া যাবে সেই বিষয়ে কিন্তু অনেক কথা এসেছে। আমরা সেসব বিষয় নিয়েই আলোচনা করব আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে আমাদের অতিথি যিনি রয়েছেন তার সাথে আমরা দেখছিলাম যে আজকের যে পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকাগুলোর মধ্যে রাজনৈতিক যে সংবাদগুলো সেগুলোকে প্রাধান্য দিয়ে সংবাদ করা হচ্ছে। সেখানে দুটি বিষয় ছিল, সেটি হচ্ছে যে একেবারে শুরুতে আমরা দেখছিলাম যে 5 মে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া। এটি নিয়ে অনেক আলোচনা ছিল যে তাকে মাইনাস ফর্মুলাতে ফেলা হচ্ছে কিনা, তাকে রাজনীতি থেকে মাইনাস করা হচ্ছে কিনা, এই ধরনের একটি আলোচনাও ছিল এবং অনেকেই বলছিলেন যে এই সফরের সাথে তারেক রহমান দেশে ফিরতে পারেন। তো এই যে বিএনপির এতদিন পরে বিএনপির চেয়ারপারসনের চিকিৎসার জন্য তার পরিবারের কাছে ফিরে যাওয়া এবং বিএনপির এখন যে অবস্থান, বিগত 17 বছর আমরা দেখেছি যে বিভিন্নভাবে দমন, নিপীড়ন, নির্যাতন, জেল, জুলুম, হত্যার শিকার কিন্তু হয়েছেন দলটি। সেই জায়গা থেকে এখন আমরা দেখেছি অনেকটা গোছানো কিন্তু সেই দল, সেই জায়গা থেকে বিএনপির চেয়ারপারসন দেশে আসছেন এবং আমরা জানি অনেকটাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি রয়েছেন তারও যে মামলাগুলো রয়েছে সেই মামলার জট খুলে গেছে। এখন আসলে বিএনপির চেয়ারপারসন দেশে ফিরলে এবং সেই সাথে যদি তারেক রহমানও দেশে ফিরেন, তাহলে এই যে রাজনীতির যে প্রেক্ষাপট এবং বিএনপির যেই এখন যে জোরালো অবস্থান সেটি আরও বেশি শক্তিশালী হবে কিনা, কি মনে হয় আপনার? অবশ্যই বেগম খালেদা জিয়া দেশে ফিরলে বিএনপির রাজনৈতিক অবস্থান আরও বেশি শক্তিশালী হবে। আর নিশ্চয়ই উনি শারীরিকভাবে আগের চেয়ে সুস্থ, যদিও আমরা রিপোর্টে দেখেছি উনি পুরোপুরি ঝুঁকিমুক্ত নন, কিন্তু আগের চেয়ে আলহামদুলিল্লাহ উনি অনেক সুস্থ। সেই ক্ষেত্রে বিএনপির রাজনীতিতে তো একটা প্রাণ চাঞ্চল্য ফিরে পাবে এবং ওনার যে অভিজ্ঞতা থেকে বিএনপি একটা ভালো দিক নির্দেশনা পাবে। আপনারা খেয়াল করবেন যে 1/11-এ যখন তাকে প্রথম গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তারের পরে উনি মুক্ত হওয়ার পরে বিএনপি যে নির্বাচনে অংশ নিয়েছে সেই নির্বাচনকেও একটা পাতানো নির্বাচন বলা হয়। কারণ হচ্ছে যে আপনার ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার বই লিখেছেন যে 1/11 সরকার ছিল তাদের পরিকল্পনা এবং সেই অনুযায়ী তারা হাসিনাকে ক্ষমতায় এনেছেন এবং তারপর থেকে খালেদা জিয়াকে মামলায় জর্জরিত করে ফেলা হয়েছে। আপনারা দেখবেন যে 5ই আগস্ট পর্যন্ত বেশ কিছু মামলায় তাকে আসামি করা হয়েছে এবং তাকে মিথ্যা রায়ের মাধ্যমে, ভুয়া রায়ের মাধ্যমে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এবং 5ই আগস্টের প্রথম যে দুইটি ফলাফল, একটি ফলাফল ছিল যে আপনার সরকার বাতিল এবং নতুন সরকার গঠনের ঘোষণা এবং দ্বিতীয়টি ছিল খালেদা জিয়ার মুক্তি।
এবং তারপরের ঘটনাগুলো যদি আপনারা বিশ্লেষণ করেন যে আপনার ওনার চিকিৎসা যাওয়া পর্যন্ত আপনার যে আপনার ক্যান্টনমেন্ট থেকে তাকে এক কাপড়ে বের করে দেওয়া হলো, উনি জাতির সামনে কান্না পর্যন্ত করেছেন, তার দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে অবৈধভাবে, অন্যায়ভাবে, এবং তারপরে তাকে জেলে নেওয়া হয়েছে, তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে যেটা একটা পরিত্যক্ত কারাগার, সেখানে আপনার অস্বাস্থ্যকর পরিবেশে তাকে দীর্ঘদিন কারাবাস করতে হয়েছে। তো সেখান থেকে মুক্ত হওয়ার পরে এবং তাকে তার চিকিৎসার আবেদন অন্তত আমার মনে হয় যে 25 বারেরও বেশি চিকিৎসার আবেদন অগ্রাহ্য করা হয়েছে। তো সেখানে উনি রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে আপনার লন্ডনে চিকিৎসা নিতে গেলেন এবং চিকিৎসা নেওয়ার আগে সেনাবাহিনীর প্রধান পর্যন্ত তার সঙ্গে দেখা করলেন। এবং আপনি জানেন যে আপনার ক্যান্টনমেন্টে যে অনুষ্ঠান হয়েছিল সেখানে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে সমন্বয়করা সবাই কিন্তু তার সঙ্গে দেখা করে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। তো বেগম খালেদা জিয়া শুধু একটা নাম না, বেগম খালেদা জিয়া একটা ইনস্টিটিউশন এবং উনি সারা দেশের ঐক্যের প্রতীক। এবং আপনি দেখবেন যে কয়েকটি বক্তৃতা উনি দিয়েছেন, এর মধ্যে একটি বক্তৃতা ছিল আপনার আমাদের বিএনপির যে বর্ধিত সভাটি হলো পার্লামেন্টের এলডি ক্লাব হলে, সেখানে একটি বক্তৃতা দিয়েছেন এবং একটা জনসভায় একটি বক্তব্য দিয়েছেন। সব বক্তব্যতেই কিন্তু তিনি ঐক্যের কথা বলেছেন, তিনি সুশাসনের কথা বলেছেন, গণতন্ত্রায়নের কথা বলেছেন। আমরা দেখেছি যে আগের যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট তারা যে কোনো কথা বললেই আপনার সেখানে রাজনৈতিক ভেদাভেদ, রাজনৈতিক অনৈক্য এবং অশ্লীল ভাষায় গালাগালি ছাড়া কথা বলতেন। সেখানে বেগম খালেদা জিয়া কিন্তু একটি সাংঘাতিক রকমের দৃষ্টান্ত স্থাপন করেছে। তো স্বাভাবিকভাবেই বেগম খালেদা জিয়া বাংলাদেশে আগমনে বিএনপি উজ্জীবিত হবে এবং তার সফল নেতৃত্বে বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করবে, এটা বোঝাই যাচ্ছে। জি রেখে রেজল করিম, আমরা একটি বিষয় দেখছিলাম যে গতকালকে যে শ্রমিক দলের সমাবেশ, সেই সমাবেশে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বলেছিলেন যে বিএনপি আমরা বিগত সময় সবসময় দেখেছি, এবং তিনিও কিন্তু স্পষ্ট করে বলেছেন যে বিএনপি সংস্কারের পক্ষে এবং সংস্কার আগে থেকেই বিএনপি সংস্কার প্রস্তাব দিয়ে আসছিল। সেই জায়গা থেকে গতকালকে কিন্তু তিনি একটি স্পষ্ট বার্তা দিয়েছেন যে এই সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে যে সমর্থন বিএনপি এখনও পর্যন্ত দিয়ে আসছে, সেই সমর্থন কিন্তু খুব বেশি দিন দেওয়া তারা সমীচীন মনে করছেন না। এবং একটি পর্যায়ে আমরা দেখছি যে এই যে অনেকে মুখ থেকে নির্বাচনী রোডম্যাপ না ঘোষণা করলে আন্দোলনে যাওয়ার কথাও অনেকেই বলছেন। তো সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকারের আসলে কি করা উচিত, যে রোডম্যাপ ঘোষণা করা উচিত কিনা, বা এই সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে যে নির্বাচন, এই সময়ের মধ্যে সে নির্বাচন কতটুকু সম্ভাবনা রয়েছে বলে আপনার মনে হয়? আমি তো আপনার নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেবের উপর আস্থা রাখতে চাই। উনি যেভাবে বলেছিলেন যে আপনার রাজনৈতিক দলগুলো যে সব সংস্কার চায় সেগুলো হবে এবং যখন নির্বাচন চায় তখনই নির্বাচন হবে, এবং উনি বলেছিলেন যে ডিসেম্বর অথবা পরবর্তী বছর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। মুশকিলটা হচ্ছে যে আপনার ইউনূস সাহেব যে কথাই বলেন, ওনার প্রেস অ্যাডভাইজার অথবা দেখা গেছে অন্যান্য উপদেষ্টারা অন্য কথা বলেন। এখানে একটা বড় সমস্যা হচ্ছে যে প্রেস অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা প্রেস অ্যাডভাইজার, কিন্তু তিনি কিন্তু সরকারের মুখপাত্র নয়। এবং আমি কয়েকটি অনুষ্ঠানে বলেছি যে সরকারকে ক্লিয়ার করা উচিত যে কে সরকারের মুখপাত্র, তাহলে আসলে সরকারের যে রোলটা কি, মানে সরকারের যে ইচ্ছাটা কি, সেটা কিন্তু বোঝা যায়। এক একজন উপদেষ্টা যদি এক এক রকমের কথা বলেন, সেখানে আপনার গ্যাপ সৃষ্টি হতেই পারে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার গত 8ই আগস্ট 2024 সালের যে আপনার সরকার গঠন হলো, অন্তর্বর্তীকালীন সরকার, এখন 9 মাসের উপরে 9 মাস চলছে আর কি। এখন কতদিন তাদেরকে সময় দিতে হবে সেটার তো একটা সুনির্দিষ্ট পরিকল্পনা লাগবে। আপনি দেখবেন যে কিছু কিছু সংস্কার কমিশনে আপনার কারো মতামতই নেওয়া হয়নি। ফর এক্সাম্পল নারী কমিশন, ফর এক্সাম্পল পুলিশ কমিশন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আজকে আপনার হাসিনার মসনদকে পাকাপোক্ত করার জন্য যারা খুব মানে প্রথম সারিতে কাজ করছে, এর মধ্যে পুলিশ প্রশাসন একটি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন একটি এবং জুডিশিয়ারি একটি। তো আপনার পুলিশ প্রশাসনে কি সংস্কার হবে সেই ক্ষেত্রে কিন্তু কারো মতামত গ্রহণ করা হয়নি। এখন কথা হচ্ছে যে
মানে এই সংস্কারের স্টেক হোল্ডার কারা? অবশ্যই রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে আপনার কোনো সংস্কার করা হলে কি সেই সংস্কার টিকবে? আর রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ কেন মনে করা হচ্ছে? আপনার প্রত্যেক দল থেকেই তারা কিন্তু তাদের মতামত নিতে পারে এবং যেসব বিষয়গুলোতে ঐক্যমত হবে সেই সংস্কারগুলো তো দ্রুত গতিতে করা সম্ভব। আমার মনে হয় না যে এই 9 মাস কালক্ষেপণ করার কোনো প্রয়োজন ছিল, কারণ আমরা দেখেছি যে অনেক ঠুনকো জিনিস সেগুলো আপনার দেখা গেছে একটা সার্কুলারের মাধ্যমে কিন্তু আপনার সরকার সিদ্ধান্ত গ্রহণ করছে, কিন্তু যেগুলো জনগুরুত্ব সম্পন্ন বিষয় সেই বিষয়ে সরকারের কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আমলাতান্ত্রিক জটিলতা, সেটা কিন্তু অবশ্যই কাম্য নয়। তারেক সাহেব খুব সঠিকভাবে বলেছেন যে খুব বেশি সময় আপনার অন্তর্বর্তীকালীন সময়কে সরকারকে দেওয়াটা সমীচীন হবে না, কারণ আপনার সেই ক্ষেত্রে দেখা যাবে যে গণতন্ত্র ব্যাহত হতে পারে, অন্য কোনো চক্রান্ত দেশের বিরুদ্ধে হতে পারে। আপনাদের এই আপনি জানেন যে বিগত সরকার কিন্তু একটা দেশের ছত্রচ্ছায়, একটা দেশের সমর্থনে কিন্তু আপনার তারা ক্ষমতায় টিকেছিল। অন্তর্বর্তীকালীন সরকার একটি চুক্তি করেছে, সেখানে মায়ানমারকে করিডোর দেওয়ার কথা রয়েছে, সেখানে 7টির মতো চুক্তি রয়েছে। সেই চুক্তিগুলো সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে জানতে চাইলে তারা বলছেন এগুলো তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা দেখেছি সেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো কথা বলছে যে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে জনগণের বিরুদ্ধে যায় এমন সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। এই ধরনের আলোচনা হয়েছে। আসলে এই ধরনের সিদ্ধান্ত আসলে ইন্টারিম গভর্নমেন্ট আসলে নিতে পারে কিনা, নাকি সংসদ থেকে নিতে হয়? আমরা দেখছি গতকালকে কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানও এই বিষয় নিয়ে কথা বলেছেন যে আসলে নির্বাচিত সংসদই আসলে এই ব্যাপারে সিদ্ধান্ত দিবে আসলে তাদেরকে করিডোর দিবে কিনা। সেই জায়গা থেকে আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তাদেরকে করিডোর দেওয়ার চিন্তা করছেন। সেটি আসলে কতটুকু যৌক্তিক বলে মনে হয়েছে আপনার কাছে? প্রথম কথা হচ্ছে যে আপনার করিডোর দিয়েছি কি দেয়নি বা দিবে কিনা এই বিষয়ে সরকারের অফিসিয়াল যে মন্তব্য সেটা কিন্তু আমরা জানতে পারিনি, বা জানতে পারলেও সেটা কিন্তু আপনার কনফার্ম না, কারণ পররাষ্ট্র উপদেষ্টা এক ধরনের কথা বলেছেন, আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরেক কথা বলেছেন, এবং আমরা দেখেছি যে বিএনপি মহাসচিবও সাথে সাথে প্রতিক্রিয়া দিয়েছেন। আসলে প্রত্যেকটা বিষয় কিন্তু ঘোলাটে এবং এটা হাইলি সেন্সিটিভ। কারণ হচ্ছে যে আপনার যদি করিডোর দিতে হয় বা না দিতে হয় সেটা একটা জাতীয় সিদ্ধান্ত অবশ্যই হতে হবে, কারণ এখানে জাতীয় স্বার্থ জড়িত, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর বিষয়টিও জড়িত। আপনার দেখা গেছে যে আমরা কিন্তু কোনো ধরনের সর্বদলীয় রাজনৈতিক বৈঠক আমরা দেখতে পাইনি, যেখানে আপনার ইন্ডিয়া পাকিস্তানের যে আপনার যুদ্ধ পরিস্থিতি, সেখানে কিন্তু ইন্ডিয়ান প্রধানমন্ত্রী অলরেডি তাদের সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন। এটাই নিয়ম, কিন্তু আমাদের এরকম কোনো অনুষ্ঠানের কথা আমরা জানিনি। আবার বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে স্টেটমেন্টটি দিয়েছেন সেটিকেও আমার কাছে খুব তাড়াহুড়া মনে হয়েছে, কারণ আপনার এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দলের স্ট্যান্ডিং কমিটির মিটিং ডাকলে ভালো হতো, এবং আরও ভালো হতো যে অন্তত প্রধান উপদেষ্টার সঙ্গে একটা জরুরি ভিত্তিতে বৈঠক আহ্বান করা, এই বিষয়টা তার কাছ থেকে কনফার্ম করা। তো এখন তারেক সাহেব সঠিকভাবেই বলেছেন যে এটা নির্বাচিত পার্লামেন্ট এটা সিদ্ধান্ত নিবে বা নিতে পারবে। হ্যাঁ, এখন সেই ক্ষেত্রে জরুরি কোনো পরিস্থিতির উদ্ভব হতে পারে, এবং যেহেতু এখনও পার্লামেন্ট নাই, এবং এটা কিন্তু আমরা নিশ্চিত যে আগামী ডিসেম্বর পর্যন্ত আমরা কোনো পার্লামেন্ট পাবো না, সেই ক্ষেত্রে আপনার সর্বদলীয় বৈঠক করে এই বিষয়ে সর্বসম্মতক্রমে একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, কারণ দেশের স্বার্থ সবার উপরে। আর এই বিষয়গুলো কিন্তু খুব স্পর্শকাতর। আপনার প্রেস সচিব হোক আর পররাষ্ট্র উপদেষ্টা হোক, অথবা প্রধান রাজনৈতিক দলগুলোর আপনার শীর্ষ নেতৃবৃন্দ হোক, এই বিষয়ে কিন্তু কথাবার্তা বলার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ডিপ্লোম্যাটিক আচরণ তাদেরকে দেখাতে হবে, কারণ আপনার এখানে শুধু বাংলাদেশের স্বার্থ জড়িত এরকম না, এখানে অনেক পরাশক্তিরও ইন্টারেস্ট রয়েছে, বিশেষ করে আমেরিকা এবং চায়নার কিন্তু এখানে ইন্টারেস্ট রয়েছে। কাজেই আমাদের কোনো ত্রুটি বিচ্যুতির কারণে আমাদের দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই বিষয়টি আমাদের সরকারকে এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দকে মাথায় রাখতে হবে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে রোহিঙ্গাদের নিয়ে দেশ কিন্তু এমনিতেই বিপাকে রয়েছে। আপনি যে বিষয়টি যুদ্ধের বিষয়টি নিয়ে আসছিলেন, যুদ্ধের বিষয় নিয়ে কথা বলে আমরা দেখছিলাম যে পুরো বিশ্বের মধ্যে এমনিই কিন্তু যুদ্ধের দামামা বাজছিল। আমরা দেখছি ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধের পরে আবার ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধ, সেই জায়গা থেকে আবার বাংলাদেশের পাশেই যে দুটি রাষ্ট্র ভারত পাকিস্তানের মধ্যে কিন্তু দুদেশ কিন্তু পাল্টাপাল্টি তাদের যে আক্রমণ সেটি অব্যাহত রেখেছে, এবং তাদের এখনও পর্যন্ত অবস্থান কিন্তু দুদেশের বিরুদ্ধে রয়েছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ যেহেতু একেবারে সীমান্ত ঘেঁষা
আমাদের দেখছি ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু বলেছেন প্রস্তুত থাকবার জন্য। সেই দিক থেকে আমাদের আসলে কি করণীয় রয়েছে এই মুহূর্তে? প্রথম কথা হচ্ছে যে যে কোনো যুদ্ধে তো শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর অধিবাসীরা ক্ষতিগ্রস্ত। আপনি মনে করবেন, আপনার হয়তো মনে থাকবে নিশ্চয়ই যে ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয় সেই দিন বাংলাদেশের ডলারের, খোলা বাজারে ডলারের রেট ছিল 89 টাকা। সেইটি বাড়তে বাড়তে আজকে সেটি 124 টাকায় এসে পড়েছে। আপনার খাদ্যদ্রব্যের যে মূল্য বৃদ্ধি, গত এক দশকও সারা পৃথিবীতে আমরা এরকম দেখিনি। বিশেষ করে আমি ইউরোপের কথা বলতে পারি, আমি দীর্ঘদিন ব্রিটেনে ছিলাম এবং বেশ কিছু ইউরোপের দেশে আমি এই যুদ্ধের পরেও আপনার যাওয়ার সুযোগ হয়েছে। তো আপনার যে কোনো যুদ্ধ কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। সেক্ষেত্রে সীমান্তবর্তী দেশ হলে তো কথাই নেই, কারণ হচ্ছে যে আপনার সীমান্তবর্তী দেশগুলো কিন্তু একে অন্যের উপর কোনো না কোনোভাবে নির্ভরশীল। এই যে চীনের সঙ্গে ইন্ডিয়ার এত টানাপোড়েন, কিন্তু আপনার দেখা যাবে যে ওদের বেশিরভাগ র মেটেরিয়ালস কিন্তু আপনার চীন থেকেই আসে। তো সেরকম আপনার এই যে ধরেন আপনার এখন এক দেশ আর এক দেশের বিমান আকাশপথ বন্ধ করে দিল, অথবা সীমান্তে গোলাগুলি হচ্ছে, বা যদি পরিপূর্ণ যুদ্ধ শুরু হয়, সেটার ভিকটিম শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী হবে। সেই ক্ষেত্রে বিশ্ব নেতৃবৃন্দের উচিত যে যে কোনো অবস্থাতেই যুদ্ধ পরিস্থিতি আপনার পরিহার করা এবং যুদ্ধ হওয়ার যে কারণগুলো সেগুলো আইডেন্টিফাই করে সে মানে শুধুমাত্র পলিটিক্যাল ডিসিশন না নিয়ে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আপনার এইগুলো দেখা দরকার। এবং প্রধান উপদেষ্টা খুবই সঠিকভাবে বলেছেন যে আমাদের প্রস্তুত থাকতে হবে, এবং উনি আরও এক ডিগ্রি বলেছেন যে আপনার যুদ্ধের প্রস্তুতি না থাকাটা হবে আমাদের জন্য আত্মঘাতী। খুবই সত্য কথা। কিন্তু এর পাশাপাশি আমাদেরকে কিন্তু যুদ্ধ পরিস্থিতি যাতে আমাদের উপর না আসে বা প্রতিবেশী দেশগুলো যাতে যুদ্ধের মধ্যে না জড়ায়, সেজন্য আমাদের যতটুকু করা সম্ভব আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে সেই দিকে কিন্তু আমাদেরকে নজর দিতে হবে। আমরা দেখছি একটি বিষয়, সেটি হচ্ছে যে বাংলাদেশের বর্ডারেও কিন্তু এক ধরনের উত্তেজনা রয়েছে ভারতের সাথে বাংলাদেশে। আমরা দেখছি বিজিবি বিএসএফ এর সাথে কয়েকদিন ধরেই পাল্টাপাল্টি আমরা ঘটনাগুলো দেখেছিলাম একটি ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যমে সেটি ভাইরাল হয়েছিল যে একটি কৃষককে গুলি করার পর সেই কৃষকের লাশ তারা টেনে নিয়ে যাচ্ছিল বিএসএফ এর জওয়ানরা। আবার আমাদের দেশেরও আমরা দেখছিলাম যে গতকালকে একটি ছবি প্রকাশিত হয়েছে যে ভারতীয় এক বর্ডার গার্ডকে তারা বর্ডার গার্ড বাংলাদেশের পা ধরে ক্ষমা চাচ্ছেন। এই যে ঘটনাগুলো চলছে গত কয়েকদিন ধরে, সেই জায়গা থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে দুই ধরনের কথাই রয়েছে, পজিটিভ নেগেটিভ। সেই জায়গা থেকে সেই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখবেন? আসলে এই জায়গায় আমাদের কী ভূমিকা পালন করা দরকার? হ্যাঁ, এক নম্বর কথা হচ্ছে যে আপনার এই যে আমাদের তো একটা আন্তর্জাতিক সীমারেখা রয়েছে, এটা বাংলাদেশের উচিত না যে বাংলাদেশের সীমারেখা বাংলাদেশ পার করুক, এবং ভারতেরও উচিত না যে ভারত আমাদের সীমারেখা পার করুক। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে, বিশেষ করে আমি গত 15-20 বছর ধরে দেখেছি যে আপনার দেখা যাচ্ছে যে আপনার বিএসএফের জওয়ানরা বাংলাদেশের সীমান্তে ঢুকে কৃষকদেরকে হত্যা করছে, লুটপাট করছে এবং বিভিন্নভাবে মানে উস্কানির সৃষ্টি করছে একতরফাভাবে। এখন সেটা আপনার যদি আপনার আলাপ আলোচনার মাধ্যমে এটা মীমাংসা করা যায় ভালো। আদারওয়াইজ আপনাদের বাংলাদেশের বর্ডার তো বাংলাদেশের যে বিজিবি রয়েছে তাদেরকে অবশ্যই সেটা আপনার মোকাবেলা করতে হবে। এবং আমি মনে করি যে এই যে ধরেন আপনার একটা টান উত্তেজনা বা এই সীমান্তে যে আপনার গোলযোগ, এটা কিন্তু একটা এখন সভ্য যুগে এটা কিন্তু একটা মানে সাংঘাতিক দুঃখজনক বিষয়। আপনি দেখবেন যে ইউরোপের যে বর্ডার, ইউরোপে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন ব্রেক্সিট তো কিছুদিন হলো ব্রেক্সিটের আগে বা ব্রেক্সিটের পরেও পুরো ইউরোপের বর্ডার, ব্রিটেনটা বাদে আর কি, ব্রেক্সিট থেকে তো ব্রিটেন বের হয়ে গিয়েছে আপনি জানেন, যদিও রিপাবলিক অফ আয়ারল্যান্ড এখনও ইসের মধ্যে আছে, ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আছে। আপনার সেখানে বর্ডারে কোনো গণ্ডগোল হয় না। আপনার জার্মানির সীমান্তে জার্মান পুলিশ আপনার অভিবাসী হোক নাগরিক হোক সবাইকে চেক করে বা চেক করে না। আমাদের সময় যদি একেবারে কম কেন হচ্ছে তাহলে বাংলাদেশ এবং ভারত সীমান্তে? সম্পূর্ণ উস্কানিমূলক একটা আর্টিফিশিয়াল যুদ্ধ পরিস্থিতি তৈরি করা। আর্টিফিশিয়াল একটা ভারত কি সুবিধা ভোগ করবে বলে মনে হয়? ভারতের তো একটা নীতি ছিল আধিপত্যবাদী নীতি। বাংলাদেশকে আপনার তাদের একটা মানে তাদের এই আনুগত্যশীল একটা রাষ্ট্রকে হিসেবে তারা একে দেখতে চায়। যেমন তারা অতীতে নেপালকে দেখেছিল, মালদ্বীপকে দেখেছিল, শ্রীলঙ্কাকে দেখেছিল। আপনারা জানেন যে ইদানিংকালে নেপাল তাদের বলয় থেকে বের হয়ে এসেছে, মালদ্বীপ বের হয়ে এসেছে, শ্রীলঙ্কা বের হয়ে এসেছে। কিন্তু আপনার এই দাদাগিরি না করে যদি বন্ধুত্বসুলভ আচরণ করে সেটাই কিন্তু ভালো হতো। আপনার একটা রাষ্ট্র বড় হতেই পারে, তার মানে যে ছোট রাষ্ট্রের অস্তিত্ব থাকবে এরকম না। আপনি ইউরোপে দেখেন, লুক্সেমবার্গ সবচেয়ে ছোট রাষ্ট্র,
কিন্তু তার সার্বভৌমত্ব নিয়ে কি কেউ টানাটানি করেছে? সুইজারল্যান্ডের কোনো সেনাবাহিনী নেই, কিন্তু সুইজারল্যান্ডের কি কোনো অসুবিধা হয়েছে? তাহলে আমরা এই বাংলাদেশ একসময় তো এটা ভারতীয় উপমহাদেশের অংশ ছিল, আজকে ভারত কেন আমাদেরকে নত করে রাখতে চাইবে? আপনার ভারত ভারতের জায়গায় থাকবে, বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাকবে, এবং যেসব জায়গায় অভিন্ন স্বার্থ রয়েছে তারা সেই স্বার্থ দেখবে। জি, ইঞ্জিনিয়ার কেমন রাজাল করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, নিশ্চয়ই আসলে পুরো পৃথিবীর আমরা উন্নত দেশগুলো যেগুলোতে দেখেছি আসলে বন্ধুত্বপূর্ণ সুলভ যে আচরণ, সেই আচরণ আমাদের যে প্রতিবেশী দেশ তাদের সাথে সেই আচরণ আমাদের থাকলে দু দেশেরই স্বার্থ সংশ্লিষ্ট হবে এবং দু দেশেরই উন্নতি হবে, এবং আমরা সেটি আশাবাদ করবো। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।